SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। প্রিয় দর্শক, SITVর দৃষ্টি টকশোতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি শাহরুল ইসলাম। আপনারা জানেন আমরা এই দৃষ্টি টকশোতে সমসাময়িক বিষয় নিয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ জহিরুল আলম নিউটন, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। জহির ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে স্বাগতম, ধন্যবাদ। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি কতটুকু বলে আপনি মনে করেন? আপনি নিশ্চয়ই দেখেছেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে আজকে একটি নিউজ হয়েছে। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থ বাণিজ্য সাময়িকীতে নিবন্ধে আজকে একটি খবর বেরিয়েছে। সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং কার্যকর পদক্ষেপের কারণে আজকে আমরা ভালো অবস্থানে আছি, এবং সেই জন্য ফোর্স যে নামে যে একটা পত্রিকা আছে, সাময়িকী আছে, সেইখানেও তাকে প্রশংসা করা হয়েছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীকে আমি শুভেচ্ছা এবং জানাই, এবং আমরা আনন্দিত যে এরকম একটা পরিস্থিতিতে যখন সারা বিশ্ব, বিশেষ করে উন্নত বিশ্ব লন্ডভন্ড হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের কারণে, তখন আমাদের মতো একটা গরিব দেশে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার কারণে আজকে বিশ্বে তার নামটা উচ্চারিত হচ্ছে একটি উচ্চমাত্রায়। আমি এর পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে চাই, আমি আপনার প্রশ্নের উত্তরে, সেটি হচ্ছে যে করোনা ভাইরাসের মোকাবিলায় আমাদের সবারই করণীয় আছে। তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গৃহীত যে পদক্ষেপগুলি নিয়েছে, প্রথমেই যদি উনি সেই মার্চে যদি উনি সাধারণ ছুটি ঘোষণা না করতেন, লকডাউনের মতো এই সিদ্ধান্ত না নিতেন, তাহলে আমাদের পরিস্থিতি আরও ভয়াবহ হতো। সুতরাং আমরা মনে করি যে তার যে নির্দেশনা প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি, সেই নির্দেশনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের করোনা ভাইরাসকে প্রতিরোধ করা আমাদের পক্ষে খুব সহজ হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নিবিড় পর্যবেক্ষণ, ঘনিষ্ঠ এবং মনিটরের কারণে, এবং তিনি গণভবন থেকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছেন কে কী কাজ করতেছেন, যে কারণে আজকে আমাদের এই যে করোনা ভাইরাসের যে উন্নত বিশ্বে যেরকম লন্ডভন্ড হয়ে গেছে, আমাদের কিন্তু সেরকম কিছু এখন পর্যন্ত হয় নাই। এবং আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা চলতে থাকলে আমরা আরও ভালো দিকে যাব। এই করোনা প্রতিরোধে বাংলাদেশে কারা বেশি ভূমিকা রেখে যাচ্ছে? পুলিশ প্রশাসন, সাংবাদিক, ডাক্তার, রাজনীতিবিদ, আপনার কাছে কি মনে হয় কারা বেশি ভূমিকা রেখে যাচ্ছেন? আপনি একটা যথার্থ প্রশ্ন করেছেন। আমি খুব নিজেকে মাঝে মধ্যে আমি গৌরবান্বিত মনে করি কিছু সংগঠনের জন্য। যেমন আমরা প্রথমে লক্ষ্য করেছি কি যে যখন এই করোনা ভাইরাসটা প্রথমে এইদিকে আঘাতটা হানা দিল, তখন চিকিৎসকদের মধ্যে এক ধরনের আমরা নেতিবাচক লক্ষ্য করেছিলাম। কিন্তু যখন বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কানে গেল, প্রধানমন্ত্রী তখন বিষয়টা নিয়ে যখন সরাসরি এইটা হস্তক্ষেপ করলেন, তখন কিন্তু বিষয়টা অনেকটা উন্নতি লাভ করেছে। এবং ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, বিশেষ করে মিডিয়া, পুলিশ এবং ডাক্তার, তারা একত্রিত হয়ে এই বিষয়গুলোকে ফ্রন্টলাইন যুদ্ধে যারা আমরা বলি, সেই ফ্রন্টলাইন যুদ্ধ হিসেবে তারা কাজ করতেছে। এটা একটা বিশাল ব্যাপার। অর্থাৎ করোনা ভাইরাসে অনেকেই মনে করি এটা প্রাণঘাতী একটা রোগ, এখানে যাওয়া যাবে না, কিন্তু পুলিশ কিন্তু সেটা মানছে না। পুলিশ ডাক্তারদের সাথে একত্রিত হয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখনই যেখানে কোনো পেশেন্ট পাওয়া যাচ্ছে, সেখানে পুলিশ চলে যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, ডাক্তার চিকিৎসা করতেছে, এবং তাদের ভূমিকা এমন খুব প্রশংসনীয় একটা ভূমিকা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন যে আমরা দেখেছি একজন ডাক্তারও মারা গিয়েছেন, কিন্তু তারা যে জেনে শুনে যে ট্রিটমেন্ট করতেছেন, এক্ষেত্রে আমি মনে করি শুধু ডাক্তার না, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, ব্যাংকার এবং এদের সাথে রিলেভেন্ট যারা আছেন, তারা সবাই এই প্রশংসার দাবিদার। এবং এই যে একটা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধকে আরও বেগবান করার জন্য, অর্থাৎ করোনা ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধটা আমাদের শুরু হয়েছে, সেটা বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক উৎসাহমূলক ইনসেন্টিভ অলরেডি দিয়ে দিয়েছে, ঘোষণা করেছেন। সুতরাং এই ইনসেন্টিভগুলো অলরেডি বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। সুতরাং আর চিন্তার কোনো কারণ নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং তাদের ভূমিকার জন্য আমি
তাই ধন্যবাদ দিয়ে আমি কৃতজ্ঞতা জানাই। লকডাউনের কারণে গরিব দুঃখী অসহায় মানুষ তারা কর্ম করতে পারতেছে না, ইনকামের কোনো সোর্স নাই। মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণে তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমরা দেখেছি যে রাষ্ট্রের বিত্তবানরাও এগিয়ে এসেছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি আপনিও অনেক গরিব দুঃখী অসহায় মানুষকে সহযোগিতা করেছেন, ত্রাণ দিয়েছেন। তো আপনি কি মনে করেন এরকম মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি বিত্তবানদেরকে অসহায় মানুষদের প্রতি এগিয়ে আসা প্রয়োজন? আর আপনার অবস্থান থেকে আপনি কিভাবে গরিবদের সহযোগিতা করে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে যে গরিব দুঃখী মানুষের লকডাউনের কথা বলেছেন, এই ব্যাপারে এখন কথাটা ঘুরে ফিরে এই কারণে আসে যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। বিত্তবান বলেন সবারই দায়িত্ব, নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব আছে। এই রাষ্ট্র আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা অনেকেই বড় অফিসার হয়েছে, কেউ শিল্পপতি হয়েছে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে টাকাওয়ালা হয়েছে, অনেকে রাজনীতিপতি হয়েছে। শুধু কেন হইতে পেরেছেন আপনি একবার চিন্তা করে দেখেন, এই দেশ যদি স্বাধীন না হতো তাহলে আপনি কি হতে পারতেন? সুতরাং এই রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। সেই জন্য আমি বলবো যে লকডাউনের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে গৃহীত যে পদক্ষেপগুলি নিয়েছেন, ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আমি নিজেও বিতরণ করেছি। আমি একটা এলাকার তৃণমূল পর্যায়ের আমি কমিটির আওয়ামী লীগের সভাপতি আছি এবং সেখানে গিয়েছি, আমরা দিয়েছি, আমরা সুন্দরভাবে আমরা ডিস্ট্রিবিউশন করছি। আমাদের এলাকার যিনি 33 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ সেন্টু ভাই, তিনি দিয়েছেন। আমাদের এলাকার কমিশনার আসিফ আহমেদ, আপনি জানেন যে একজন ভালো একজন নেতা আমার এলাকায় আছে, অর্থাৎ মোহাম্মদপুরের, সেটা হচ্ছে 33 নং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাংসদ সাদেক খান, ওনার সবাই এগিয়ে আসছে। সুতরাং আমরা যদি যারা বিত্তবান যারা আছেন, শুধু বিত্তবান বলতে আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটা আসলে বিত্তবান বলতে এই সংজ্ঞাটা আমি একটু ভিন্নভাবে দিতে চাই। গরিব এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গরিব অসহায় মানুষ, এবং আমরা বলি যে সম্মানিত, আমি একটা নাম দিয়েছি সম্মানিত কর্মহীন শ্রমজীবী মানুষ, এই মুহূর্তে তাদের কিন্তু আপনি গরিব বলতে পারবেন না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে এমন একটা মাত্রা নিয়ে গেছে, উন্নয়নের ধারাবাহিকতায় উচ্চ মাত্রা নিয়ে গিয়েছেন, সেটা খুব বেশি দরিদ্র নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন ঘরের বাইরে কেউ যেতে পারছে না, কর্ম করতে পারছে না, বিদায় কর্মহীন বেকার। সে না আমিও হতে পারি, আপনিও হতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে যে জিনিসটা আমি খুব গভীর লক্ষ্য করছি, তাদের প্রতি যদি আপনি দায়িত্ব পালন করতে যান, আপনার মিল ইন্ডাস্ট্রি হইতে হবে, আপনি কোটি কোটি টাকা থাকতে হবে, তাহলে আপনি একটা 5 কেজি চাল দিবেন, ডাল দিবেন, এই একটা প্যাকেট দেবেন, এটার জন্য বিশাল কোটি লিটার মালিক হইতে হবে, আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আপনার আশেপাশে যারা আছে আপনি তাদেরকে চেনেন, রিক্সাওয়ালাকে চেনেন, আপনি ভ্যান গাড়িওয়ালাকে চেনেন, আপনি যে দোকানদারের কাছে জিনিসপত্র কিনতেন সেই চেনেন, আপনি 10টা লোকে দেন না, আপনি 10টা। এইভাবে যদি আমরা সবাই চিন্তাটা করি, তাহলে একদিকে সরকার তো দিচ্ছে, তার দায়িত্ব পালন করছে, সেখানে আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি, আর অনেকে এগিয়ে আসছে দেখছি, তবে প্রয়োজনীয় তুলে সেটা আমার কাছে বেশি মনে হয় না। এই প্রসঙ্গে আমি আপনাকে একটু কথা বলতে চাই। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার গ্রামের বাড়ি গফরগাঁও, আমি সেখানেও আমি দিয়েছি ব্যক্তিগতভাবে, আমি ত্রাণ সামগ্রী, ওষুধপত্র, সাবান আমি আমার সামর্থ্য মতো দেওয়ার আমি চেষ্টা করেছি। তো আমি সেটা বলবো না যে অনেক বেশি, আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং এই কারণে করেছি যে সেখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা রাজনীতি পরিবারের সন্তান, আমি এখানে আমি একটা জায়গায় আছি, অনেকগুলো সাংগঠনিক জড়িত আছি এবং রাজনীতিতে জড়িত আছি। আগে আমি পেশায় একটা চাকরি করতাম। সুতরাং সব কিছু মিলে আমাদের এখানে আমাদের পরিবারের একটা সামাজিক অবস্থান আছে। আপনি হয়তো জানেন যে আমার দাদা 1949 সালে আওয়ামী লীগের প্রথম প্রেসিডেন্ট ছিলেন গফরগাঁও থানা আওয়ামী লীগের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দাদাকে অত্যন্ত পছন্দ করতেন। আমার দাদাকে চাচা ডাকতেন, বঙ্গবন্ধুকে আমার দাদা ভাতিজা বলতেন। সেরকম একটা সম্পর্ক ছিল, বহু আগের কথা। পরবর্তীতে 1942 সালে আমার দাদা ঋণ সালিসি বোর্ডের মেম্বার হয়েছে, শেরেবাংলা একের ফজল হক সেটার চেয়ারম্যান ছিলেন। 1949 সালে বা 50 সালে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন আমার দাদা, এটা সভাপতি ছিলেন আমাদের প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ফাদার ছিলেন। এবং বহু বছর আমার দাদা প্রায় 35 বছর একটা না তখন
প্রেসিডেন্ট ছিলেন এবং ওই আমার এলাকার যত সরকারি স্কুল কলেজ আছে সেখানে আমার দাদার একটা অবস্থান ছিল, প্রতিষ্ঠা ছিলেন। গফরগাঁও একমাত্র সরকারি কলেজ আমার দাদা করেছেন। কথাগুলো আমি এই জন্য বলছি যে আমার ফ্যামিলি আগে থেকে দান করে আসছেন। আমার চাচা 1970 সালে এমপি ছিলেন, 73 সালে এমপি ছিলেন। আমার ফ্যামিলির সবাই মুক্তিযোদ্ধা, অনেকই মুক্তিযোদ্ধা আমার চাচা আছেন। সো আমরা তো ওখানে কিছু করবো, এটা তো স্বাভাবিক, না করলে আমাদের কাছে খারাপ লাগবে। আমরা কি পদে আছি না আছি সেটা কিন্তু বড় কথা নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কোনো দলের প্রয়োজন নাই, সবাইকে দিতে হবে, সে যে দলই হোক না কেন। আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা সেটা বিশ্বাস করি এবং সেই কারণে আমরা আছে, আমার পরিবার আছে, আমরা আছি এবং এই মহামারী যতদিন থাকবে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে যাব। আমার বিশ্বাস বিত্তবন্ধের এগিয়ে আসা উচিত এবং সবাই মিলে যদি আমরা এটাকে মোকাবেলা করি তাহলে একদিকে সরকার চেষ্টা করছে, একদিকে আমরা দেব, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরিব রকম কষ্ট পাবে না, আমরা এখান থেকে আমরা প্রতিকার মুক্তি পাবো ইনশাল্লাহ। আপনি এই রাজনীতিতে কেন আসলেন এবং কবে থেকে আপনার রাজনীতি করা শুরু হয়ে গেল? আপনি তো সেই এমন একটা প্রশ্ন করলেন যে আমাকে স্মৃতি পাতা যেতে হয়। আমি আগে বলেছি যে আমার ফ্যামিলির রাজনীতি পরিবার আমরা। আমার দাদা ছিলেন, দাদার বাবাও ছিলেন, পঞ্চায়েত ছিলেন। আমার দাদা ছিলেন 1949 সালে আওয়ামী লীগের প্রেসিডেন্ট। পরবর্তীতে আমার চাচা ছিলেন, আমার দাদা ছিলেন, সবাই মিলে তো একটা পরিবারই আমরা। আমার চাচা ছিলেন সেই সলিমুল্লাহ হলের আশরাফুল করিম, যিনি সলিমুল্লাহ হলের সেই 1961-62 সালে উনি ওই ছাত্র সংসদের সদস্য ছিলেন। সুতরাং আওয়ামী লীগের সাথে আমরা বহু আগে থেকে জড়িত আছে। আমি আসছি, আমি ছোটোবেলা থেকে সেটা আমি বিশ্বাস করতাম যে ভবিষ্যতে আমি রাজনীতি হব, তার আগে আমার পড়াশোনা শেষ করতে হবে। আমি লেখাপড়া করেছি সেই 1985 সালে সেই নবীনবরণের মাধ্যমে, আমি গফরগাঁয়ে সেই নবীনবরণের মাধ্যমে আমার যাত্রা শুরু হয় এবং আমি আওয়ামী লীগের বিভিন্ন সময় আমি সদস্যরা লাভ করি। পরবর্তীতে 1996 সালে আমি বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আমি সেই সদস্যপদ লাভ করি এবং এইভাবে একটা পর্যায়ে গিয়ে হয়তো আমি একটা লেখাপড়া শেষ করার পরবর্তী সময়ে আমি ব্যাংকে জয়েন করি। সে ব্যাংকে কিছুদিন চাকরি করার পর আমি আবার সেই জনসেবায় আমি চলে আসছি। এই কারণে যে একটা কথা আছে, ডেকে স্বর্গ গেলে পড়া, মানে আমার ফ্যামিলিতে সেই রক্তটা আছে বিধায় আমি চাকরি ছেড়ে আমি জনসেবায় আমি আছি। আমি জানি না আমার চাকরি ছাড়াটা ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা আমি বুঝতে চেষ্টা করি না। আমি চেষ্টা করি একটাই, যে মানুষের সেবাটাই ধর্ম। আমি সেই জন্য আমি এই রাজনীতি থেকে বেছে নিয়েছি এবং যতদিন জীবিত থাকবো মানুষের সেবায় আমি নিজেকে আত্মনিয়োগ করার আমি চেষ্টা করব। জি, যেহেতু আপনি মানুষের সেবা করতে চান, অবশ্যই আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে, তো আপনার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে যদি আমাদেরকে জানান। আসলে প্ল্যান তো কখনো ডিসক্লোজ করা হয় না, এটা এলো স্বাভাবিক। প্ল্যান হলো যে আমার একটি প্ল্যান আছে, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। এখন সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমি আমার গফরগাঁওকে আমি নতুন করে প্রযুক্তি নির্ভর কৃষি করব। প্রযুক্তি নির্ভর ওইখানে যারা আছে, বেকার যারা আছে, তাদেরকে আমরা প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করব এবং প্রযুক্তি দিয়ে আমি সারা বিশ্বের কাছে আমার এলাকাকে পরিচিতি লাভ করব, যাতে বুঝতে পারে যে এখন কিন্তু সেই মান্যতামূলক কোনো কিছু নেই। আপনারা দেখেছেন যে এই করোনার কারণে এখন অনেকেই যেতে পারছে না, মাঠে যেতে পারছে না। কেন পারছে না? যে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমি এই জন্য বলছি যে তাহলে কি দরকার, তাহলে আমার আধুনিক যন্ত্রপাতি দরকার। ইতিমধ্যে দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনেক যন্ত্রপাতি এসেছে এবং উত্তরবঙ্গের এই যে আধুনিক যন্ত্রচালিত মেশিন আসছে এবং সেই কারণে ধান মারাটা খুব সহজ হয়েছে। সুতরাং আমরা মান্যতা আমলে এই বিষয়গুলো ছেড়ে দিয়ে যদি আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এদিকে ধাবিত হই, তাহলে হবে কি, আমরা একদিকে হলো যে বেকার সমস্যার সমাধান হবে, অন্যদিকে সবাই সেবা পাবে। এবং সেই জন্য আমি চিন্তা করেছি ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, তাহলে আমি আমার এলাকাকে সব কিছু মিলিয়ে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, বিশেষ করে কৃষি, আমরা কৃষি প্রধান দেশ। এখন অবশ্যই কৃষি প্রধান দেশ হিসেবে বলাটা এখন আমরা বলতে চাই না, আমরা এখন প্রযুক্তি নির্ভর বলতে চাই। প্রযুক্তি নির্ভর আমি আমার এলাকাকে করতে চাই এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি জনপ্রতিনিধি হইতে পারলাম কি পারলাম না সেটা আমি চিন্তা করি না। আমি চিন্তা করছি যে মানুষের সেবায় আমি নিয়োজিত হওয়ার জন্য আমার এলাকার দুস্থ গরিবদের জন্য আমি সবসময় করে থাকি। ছোটোবেলা থেকে যারা লেখাপড়া করতে পারে না তাদের জন্য লেখাপড়া আমি ব্যবস্থা করি। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা আমি যেখানে যা পারি আমি সাধ্য মতো আমি চেষ্টা করে যাই, সহায়তা করে যাচ্ছি। কেউ যেন আমার এলাকায় একটি বেকারও না থাকে।
কেউ কোনো কৃষক যেন বলতে না পারে যে আমার এই সার নাই, বীজ নাই, এগুলি বলতে না পারে। কেউ যেন বলতে না পারে যে আমার তো রাস্তাঘাট নাই, কেউ বলতে না পারে যে আমার হসপিটালে তো অ্যাম্বুলেন্স নাই। আমি চাই যে আমার এলাকায় একটা স্বনির্ভর এলাকা আমি গড়ে তুলতে চাই। যদি আল্লাহ কখনো আমাকে সে সুযোগ দেয়, আমি সেগুলো আমি বাস্তবায়ন করব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও করোনা প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, এই করোনা যুদ্ধের সময়েও পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের দেশে পোশাক শিল্প এটা একটা অন্যতম একটা শিল্প, বিশেষ করে রাজস্ব আহরণের ক্ষেত্রে। যদিও এখন প্রযুক্তি সেটাকে কিন্তু এখন দখল করে নিয়েছে, কিন্তু এই মুহূর্তে গার্মেন্টস শিল্প যদি আপনি খুলে দেন তাহলে কি হবে? শ্রমিকরা ঢাকার দিকে, আমরা আজকেও দেখেছি ঢাকা দিয়ে আসতে থাকবে। করোনা ভাইরাসের জন্য যে আমরা যে শারীরিক দূরত্ব যে আমরা কথা বলে থাকি, তখন এটা একটা অসুবিধা হতে পারে। কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে করোনা তো একটা মহামারী দেখা দিয়েছে, কিন্তু করোনা পরবর্তী যখন আরেকটা মহামারী দেখা দেবে, অর্থনীতি যদি বিকল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব কিছু বিকল হয়ে যায়, তখন আমরা কোনো কিছু সামাল দিতে পারবো না। কাজে সেটা সাময়িকভাবে কীভাবে একটু শিথিল করা যায়, সেই জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশে কিছু শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকেও আমরা লক্ষ্য করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রুদ্ধদ্বার বৈঠক করেছেন, আমরা টিভিতে দেখেছি। তো আমি মনে করি যে এই যে সরকারের যে সিদ্ধান্তগুলো, আমরা যা বলবো তার আগে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলে, অত্যন্ত জরুরি সিদ্ধান্ত নয়। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে মায়া মমতা দেশটাকে পরিচালনা করছেন, আমরা কিন্তু বুঝতে পারছি, অনেকেই কিন্তু এখন বুঝতে পারতেছে একটা একটা ভরসা স্থল। এই যে পোশাক কারখানার কথা আপনি বললেন, পোশাক কারখানা তো মাননীয় প্রধান বলতে পারতেন ঠিক আছে বন্ধ থাকুক, আগামী 5 তারিখ পর্যন্ত তো আমাদের আছেই, এখন টাইম আছে। কিন্তু না, ওদের তো সামনে ঈদ আছে, একটা ইনকামের একটা বিষয় আছে, মালিকদের একটা ইনকাম বিষয় আছে, একজনের ইনকাম আরেকজনের ব্যয়, কেউর ব্যয় কারোর ইনকাম। সো এখন যদি পোশাক শিল্প বন্ধই থাকে একদম, তাহলে আরও অর্থনীতি টাকা হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মেনে, প্রপার স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব, শারীরিক দূরত্ব মেনটেন করে যদি শিল্প কারখানা খোলা যায়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সেটা খারাপ কিছু নয়, খোলা যেতে পারে। কীট প্রসঙ্গ নিয়ে বাংলাদেশে আলোচনার সমালোচনার ঝড়, এ বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? আপনি যেটা বলেছেন, এখানে আসলে বক্তব্য দেওয়ার সুযোগটা খুবই কম। এর কারণ হচ্ছে যে কিট র্যাপিড টেস্ট বলতে যেটা বোঝায়, সেই র্যাপিড টেস্টের অনুমোদন এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাউকে দেয় নাই। আর এটা ওষুধ প্রশাসন সবসময় আমরা পত্রপত্রিকাতে দেখেছি যে গণস্বাস্থ্যকে তারা যথেষ্ট সহযোগিতা করে আসতেছে। সুতরাং এইখান থেকে যদি তারা কিট কোনো উদ্ভাবন করে থাকতে পারে, তাহলে যদি করে থাকে, তাহলে ওষুধ প্রশাসনের সেটা অনুমতি নিয়েই তাদের করতে হবে। ওষুধ প্রশাসন হচ্ছে গভর্নমেন্ট রেগুলেটরি বডি, এখন তাদের নির্দেশনা মেনেতেও যেতে হবে। সুতরাং আজকেও আমরা বিবৃতি দেখেছি যে তারা একটা বিবৃতি দিয়েছে। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে রাজনীতিকরণ করার কোনো সুযোগ নেই। আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ, দেশ এবং দেশের বাইরে যেসব দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি শুধু একটি কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা সরকারি নির্দেশনা মেনে, স্বাস্থ্যবিধি মেনে, এবং যে এই যে করোনা মহামারীকে প্রতিহত করার জন্য যা যা করার দরকার, তার মধ্যে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং শারীরিক দূরত্ব মেনটেন করা, এবং ঘরে থাকা, অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়া। যদি বের হতেই হয়, আপনার যদি বাজারঘাটে যেতে হয়, তাহলে আপনাকে সেগুলো প্রপার মেনটেন করে যেতে হবে, এবং খাবার দাবারের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী হতে হবে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি, আপনারা দেখবেন যে খাবার দাবারের ক্ষেত্রে অনেকভাবে ব্যাখ্যা আসতেছে, যে ওষুধের চেয়ে যে খাবার দাবার, যেমন আপনারা বললেন লেবু, শরবত, তারপরে আদা, রসুন, এগুলো অনেক আসে, এইগুলো আপনারা খাবার খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন, এবং সরকারি, বিশেষ করে সরকারি নির্দেশনা মেনে চলবেন। তাহলে আমার মনে হয় আমরা যেমন বীরের জাতি আমরা বলি, আমরা আসলে বীরের জাতি। আমরা দেখবেন এই করোনা মহামারী অন্যান্য দেশে যেভাবে ছড়িয়ে গেছে, একেবারে এই যে আমি একটা কথা বলতে চাই, কথাটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে 8 মার্চ থেকে আজকে পর্যন্ত 50 দিন, এই 50 দিনের যে রেজাল্ট অন্যান্য দেশে, সেই রেজাল্টের অবস্থা কিন্তু খুব ভয়াবহ। বিশেষ করে ইউরোপ উন্নত দেশে, আমি নাম বলতে চাই না, সেখানে একদম ম্যাসাকার হয়েছে, লন্ডমন্ড হয়েছে। আমাদের 8 মার্চ থেকে আজকে পর্যন্ত 50 দিনে মাত্র 155 জন মারা গেছে। একটা মৃত্যু অনেক, কিন্তু 155 অন্যান্য দেশের সাথে যে তুলনা করি, তাহলে এখনও আমরা ভালো আছি। এই ভালোটা ধরে রাখার জন্য আমাদের সবাইকে ওই নিয়মগুলো মেনে চলতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
SI টিভি, দেশ ও জাতির উন্নয়নে আমরা।